আচ্ছা, আজকে আমরা শুরু করছি রিলেশনের সংক্ষিপ্ত পাঠটা। ঠিক আছে, তো প্রথম অঙ্কটাই দেখো, বলা আছে দেখাও যে বাস্তব সংখ্যাসমূহের সেটের উপর সংজ্ঞাত অপেক্ষা বড় সম্বন্ধটি সংক্রমণ কিন্তু সসম কিংবা প্রতিসম নয়। তাহলে অপেক্ষা বড় সম্বন্ধটা কীরকম? আচ্ছা, বাস্তব সংখ্যার ওপর রিলেশনটা তৈরি হয়েছে। তাহলে এখানে আর দেখো, আটটা কিভাবে লিখছি? আটটা লিখছি কিন্তু এখানে একটা ডবল দাগ দিয়ে। ক্লাস 11-এ যখন সেট লেখা শিখেছো, মানে সেট পড়েছো, তখনই দেখেছো যে কিছু পার্টিকুলার সেট আছে যেগুলোকে আমরা কিছু নোটেশন দিয়ে ডিনোট করি, মানে নোটেশন দিয়ে লিখে থাকি। যেরকম ন্যাচারাল নাম্বারের সেটকে আমরা এন দিয়ে লিখি, কিন্তু সেই এনটা একটু অন্যভাবে লিখি। কিছুই না, একটা ডাবল দাগ দেওয়া হয় যাতে নর্মাল আমরা যে এন লিখি তার সঙ্গে কিছুটা পার্থক্য থাকে, এবং যেখান থেকে আমরা সরাসরি বলে দিতে পারি যে এই এনটা ন্যাচারাল নাম্বারের সেট। একই রকমভাবে যদি শুধু আর লিখি তাহলে যে এটা মানে বাস্তব সংখ্যার সেট, সেটা কিন্তু মনে হয় না যতক্ষণ না আমরা বলে দিচ্ছি। তো সেই জন্য এটাকে মেনশন করার হয় আলাদাভাবে এই ডবল আর দিয়ে। ঠিক আছে, বাস্তব সংখ্যাসমূহের সেট, এটা অবশ্যই লেখাটা প্র্যাকটিস করবে, এইভাবে লিখবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আচ্ছা, তো আর হলো বাস্তব সংখ্যার সেট, আর একটি নয়, আর বাস্তব সংখ্যার সেট। ঠিক আছে, এবার যদি তোমাদের মনে হয় যে রিলেশনটা এখানে আর দিয়ে লিখলে গুলিয়ে যেতে পারে, দুটো আর হয়ে গেলে, তাহলে সেটাকে রো দিয়ে লেখো। আর এর ওপর সংজ্ঞাত, এটাকে বলা হয় রো, পি এর মতো কিন্তু একটু স্ল্যান্ট বেঁধে থাকে। ঠিক আছে, দেখেছো পিটা আমরা লিখি কিভাবে? পি লেখা হয় এইভাবে, তাই তো? কিন্তু এখানে রোটা আমরা কিভাবে লিখছি? তো এটা একটু খেয়াল রাখবে, পি লিখে দেবে না। আচ্ছা, তাহলে আর এর ওপর সংজ্ঞাত রো একটি অপেক্ষা বড় সম্বন্ধ। অর্থাৎ এক্স রো রিলেটেড টু ওয়াই যখন, বা যখন না লিখি ইমপ্লাইজ দ্যাট লেখো, ইমপ্লাইজ দ্যাট এক্স গ্রেটার দেন ওয়াই, অপেক্ষা বড়, অর্থাৎ এক্স ওয়াই অপেক্ষা বড়, এই সম্বন্ধটা ডিনোট করছে। এবার বলা হচ্ছে এটা সংক্রমণ কিন্তু সসম বা প্রতিসম নয়। দেখো, এক্স গ্রেটার দ্যান এক্স সম্ভব নয়। কোনো সংখ্যা নিজের থেকে বড় হতে পারে? পারে না। ফর অল এক্স বিলংস টু আর, সুতরাং আর সসম নয়। আবার মনে করি এক্স ওয়াই বিলংস টু রো, সুতরাং আমরা কি লিখতে পারি? এক্স গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ ওয়াই লেস দেন এক্স। এটা ইমপ্লাই করছে ওয়াই এক্স ডাজ নট বিলংস টু রো। দেখো, এটা কিন্তু স্ট্রিক্টলি লেস দেন ইকুয়ালস টু কিন্তু নয়, এটাও গ্রেটার দেন ইকুয়ালস টু নয়। সমান হলে যদিও বা এটা সম্ভব ছিল, কিন্তু যেহেতু গ্রেটার দেন আছে, সুতরাং কখনোই আর এক্সটা লেস দেন ওয়াই হতে পারবে না, বা ওয়াইটা এক্সের থেকে বড় হতে পারবে না। দুটো সংখ্যার মধ্যে যে কোনো একটা বড় হবে, একটা ছোট হবে, তাই তো? তাহলে উল্টোটা কখনোই থাকা সম্ভব নয়। তাহলে এটা কি প্রতিসম হবে? হবে না। সুতরাং রো সম্বন্ধ, আচ্ছা আর সসম নয় লিখলাম, এখানে আমি ভুল লিখে ফেলেছি, এটা অ্যাকচুয়ালি রো সসম নয়। হ্যাঁ, রো প্রতিসম নয়।
এবার লেখো এখন xy belongs to রো এবং yz belongs to রো। সুতরাং x greater than y এবং y greater than z। দেখো x y এর থেকে বড়, y আবার z এর থেকে বড়। এই দুটো থেকে কি বোঝা যাচ্ছে যে z সব থেকে ছোট, x সব থেকে বড়, তার মানে x z এর থেকেও বড় হবে। এই দুটো মিলে আমরা লিখতে পারি x greater than z। তাহলে x যদি z এর থেকে বড় হয় তার মানে আমরা বলতে পারি যে x z belongs to রো। সুতরাং রো সংক্রমণ সম্বন্ধ। ঠিক আছে, এইভাবে একটু বুঝে করতে হবে এই অঙ্কগুলো, আর কিছুই নয়। সেকেন্ড অঙ্কটা বলা হয়েছে প্রমাণ করো যে কোনো সমতলে অঙ্কিত সরলরেখা সমূহের সেট এল এর ওপর সংজ্ঞাত L1 সরলরেখা L2 এর ওপর লম্ব সম্বন্ধ এল এর ওপর প্রতিসম কিন্তু সসম বা সংক্রমণ নয়। এটা আমি বুঝিয়ে দিচ্ছি, তুমি ভালো করে লিখবে তোমরা। দেখো কোনো একটা ছবি দিয়ে বললে ভালো হয়। ধরো দুটো সরলরেখা আছে, একে অপরের ওপর লম্ব। ঠিক আছে, একটা সরলরেখা এবি আর একটা সরলরেখা সিডি। ঠিক আছে, এবার এবি আর সিডি পরস্পরের ওপর লম্ব, তার মানে এই কোণটা 90 ডিগ্রি। এবার যদি ধরো আমি একটু খাতাটাকে ঘুরিয়ে নিই, তাহলে আচ্ছা এইভাবে ঘোরাই তাহলে দেখতে পাবে। তাহলে দেখো এটা বলা যেতে পারে যে সিডির ওপরে এবি লম্ব বলা যায় তো, বা সিডির ওপরে এডি লম্ব। এডি সরলরেখা আর এবি সরলরেখার মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র দৈর্ঘ্যটুকু ছাড়া। ঠিক আছে, কিন্তু একই সরলরেখার অংশ, একই রেখাংশ। সুতরাং এই যে সিডির ওপরে এবিটা লম্ব, তাহলে দুটো সরলরেখা যদি পরস্পরের ওপর লম্ব হয় তাহলে একে অপরের ওপর লম্ব হবে। এবার দেখো এটা প্রতিসমতা তাহলে হয়েই যাচ্ছে। তার মানে আমি যদি লিখি যে এবি আর রিলেটেড টু সিডি, তার মানে এবি আর সিডি পরস্পরের ওপর লম্ব, এবি লম্ব সিডি। আমি এটাকে ঘুরিয়েও তো লিখতে পারি যে সিডি লম্ব এবি, তার মানে সিডির সঙ্গে এবিটা রিলেটেড। জাস্ট পজিশনটা পাল্টে গেল, তাতে কোনো সমস্যা নেই। লম্বের ধর্মটা তো আর পাল্টাচ্ছে না, শুধু জায়গাটা বদল বদল হলো, তার মানে এটা প্রতিসম। কিন্তু দেখো এটা সম হবে না, তার কারণ একটা সরলরেখা নিজে নিজের সঙ্গে কখনো লম্ব হতে পারে না, তাই তো? এবি সরলরেখাটা নিজে নিজের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকতে পারবে? কখনোই পারবে না, তার মানে এটা সসম হওয়া সম্ভব নয়। আবার সংক্রমণও হবে না, তার কারণ দেখো এবির ওপরে সিডি লম্ব। এবার যদি আমি সিডি সরলরেখার ওপরে আরেকটা লম্ব অঙ্কন করি, তাহলে এই যে সিইটা আমি অঙ্কন করলাম, দেখো সিই এবং এবি কিন্তু আর পরস্পরের লম্ব রইল না, হয়ে গেল কি সমান্তরাল। তাহলে এটা কখনোই সংক্রমণ সম্বন্ধ হতে পারছে না। এটা গুছিয়ে নিজেরা লিখবে। নেক্সট 3 নম্বর, স্বাভাবিক সংখ্যা সমূহের সেট এন এর ওপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত এক্স ওয়াই বিলংস টু আর যদি কিনা ওয়াই এক্স দিয়ে বিভাজ্য হয় এক্স ওয়াই বিলংস টু এন এর জন্য। দেখাও যে এন এর ওপর আর সসম সম্বন্ধ এবং সংক্রমণ কিন্তু প্রতিসম নয়। আচ্ছা, এটা নিজেরাই করতে পারবে আশা করছি, এটা হোমওয়ার্ক রইল। 4 নম্বর, একটি স্বাভাবিক সংখ্যাসমূহের সেট এন এর ওপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত। কি বলেছি? এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 12, সব এক্স ওয়াই বিলংস টু এন এর জন্য। প্রমাণ করো আর এর ওপর এন এর ওপর আর সম্বন্ধ প্রতিসম কিন্তু সসম বা সংক্রমণ নয়। এটা বুঝিয়ে দিচ্ছি। দেখো সসম যে হবে না তার গ্যারেন্টি কিভাবে দিতে পারি? দেখো 2 + 10 equals to 12, তাই তো? 2 + 10 equals to 12, তার মানে 2 10 belongs to r হচ্ছে। আবার দেখো 2 belongs to তো n, কিন্তু 2 + 2 equals to 4, not equals to 12, তাই তো? তার মানে 2 2 এই পদটা কখনোই আর এর মধ্যে থাকতে পারছে না। তাহলে 2 2 পদটা যদি আর এর মধ্যে না থাকে তাহলে এটা কখনোই সসম হতে পারবে? পারবে না।
সুতরাং এটা সসম হলো না। আবার দেখো সংক্রমণ হওয়ার জন্য 2 + 10 = 12, আবার উল্টে দিলে 10 + 2 = 12। ঠিক আছে, তাহলে 2 10 belongs to R, 10 2 belongs to R, কিন্তু 2 2 কি belongs to R হচ্ছে? দেখো 2 2 does not belongs to R, তাই তো? তার মানে এটা সংক্রমণ হতে পারছে না। তাহলে শুধুমাত্র এটা প্রতিসম হবে, সসম বা সংক্রমণ হবে না। নেক্সট 5 নম্বর, স্বাভাবিক সংখ্যাসমূহের সেট n এর ওপর একটি সম্বন্ধ R নিম্নরূপে সংজ্ঞাত। x y belongs to R implies that x plus 2y equals to 10. x y belongs to n এর জন্য দেখাও যে n এর ওপর r সম্বন্ধ বিপ্রতিসম। ঠিক আছে, 5 নম্বরটা আপাতত করতে হবে না, 5 নম্বরটা আপাতত করতে হবে না, পরে যদি বিপ্রতিসমর অঙ্ক করতে হয় তখন আমি বলে দেবো। আচ্ছা, নেক্সট 6 নম্বর বলা হয়েছে মনে করো সব সেট সমূহের সেট S এবং S এর ওপর R সম্বন্ধ সংজ্ঞাত হয় x সাবসেট y, x y belongs to S এর জন্য দেখাও যে S এর ওপর R সম্বন্ধ সসম এবং সংক্রমণ কিন্তু প্রতিসম নয়। আচ্ছা দেখো S এমন একটা সেট, S হলো সমস্ত সেটের সেট। ব্যাপারটা শুনতে কেমন একটা অদ্ভুত লাগছে না? আচ্ছা, S হলো সকল সেট সমূহের সেট। তার মানে এস এর যে এলিমেন্টগুলো আছে তারা প্রত্যেকে এক একটা সেট, এ বি সি ডি, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি এরকম। আর আর সম্বন্ধ কিভাবে সংজ্ঞাত আছে যে এক্স আর রিলেটেড টু ওয়াই ইমপ্লাইজ দ্যাট এক্স সাবসেট অফ ওয়াই। দেখো আমরা জানি যে কোনো সেট নিজেই নিজের সাবসেট, যেহেতু এখানে প্রপার সাবসেটের কথা বলা নেই, তাই তো? এখানে প্রপার সাবসেটের কথা বলা নেই, নিচে একটা দাগ দেওয়া আছে, মানে সাবসেটও হতে পারে ইকুয়ালস টুও হতে পারে। সেই জন্য এখানে এক্স সাবসেট অফ এক্স হতে পারছে। যদি এটা প্রপার সাবসেট হতো তাহলে কিন্তু আর লিখতে পারতাম না, মানে নিচে যদি দাগটা না থাকতো তাহলে আর এটা লিখতে পারতাম না। তাহলে এক্স এক্সের সাবসেট হয়, কোনো সেট নিজের নিজের সাবসেট হয়। সুতরাং এটা ফর অল এক্স বিলংস টু এস, অবশ্যই এগুলো ক্যাপিটাল হবে, যেহেতু বলা হয়েছে এস এর সকল সেট সমূহ হলো এক একটা সেট, সকল পদই এক একটা সেট। সুতরাং পদগুলোকে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে লিখবো, ক্যাপিটাল অ্যালফাবেট দিয়ে লিখবো। তাহলে এক্স বিলংস টু এস হলো ফর অল এক্স বিলংস টু এক্স। সুতরাং এক্স কমা এক্স বিলংস টু আর ফর অল এক্স বিলংস টু এস। তাহলে এস এর প্রত্যেকটা পদের জন্য এক্স কমা এক্স বিলংস টু আর হবে। সুতরাং আর সসম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার আমরা চলে আসছি প্রতিসমর ক্ষেত্রে। প্রতিসমর ক্ষেত্রে দেখো এক্সাম্পল দিয়ে দেখি। ধরি x ইকুয়ালস টু 1 2 3 এবং y ইকুয়ালস টু 1 2 3 4, তাই তো? তাহলে x সাবসেট y এটা লেখা যাবে। সুতরাং x কমা y বিলংস টু আর, কিন্তু y is not a subset of x, সুতরাং y x এই পদটা আর এর মধ্যে থাকতে পারবে না, ডাজ নট বিলংস টু আর। সুতরাং আর কি প্রতিসম হতে পারলো? সুতরাং আর প্রতিসম নয়। নেক্সট আমরা কি দেখব? নেক্সট আমরা দেখব আচ্ছা নেক্সট আমরা দেখছি কি? নেক্সট আমরা দেখছি সংক্রমণ সম্বন্ধ। সংক্রমণ সম্বন্ধটা কীরকম দেখো, এক্স ওয়াই বিলংস টু আর এবং ওয়াই জেড বিলংস টু
আর। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এক্স সাবসেট অফ ওয়াই এবং ওয়াই সাবসেট অফ জেড। ঠিক আছে, এবার এই সেটের ধর্ম অনুযায়ী এটা আমরা ক্লিয়ারলি বলতেই পারি যে এক্স সাবসেট অফ জেড। সুতরাং এক্স জেড এই পথটা আর এর মধ্যে বিলং করবে। তার মানে এটা কি হয়ে গেল, এটা সংক্রমণ সম্বন্ধ হয়ে গেল। সুতরাং আর একটি সংক্রমণ সম্বন্ধ। আচ্ছা, নেক্সট 7 নম্বর, অখণ্ড সংখ্যা সমূহের সেট জেড এর ওপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত। কীরকমভাবে, যে এক্স ওয়াই পেয়ারগুলো থাকবে যদি এক্স মাইনাস ওয়াইয়ের মান জোড় হয়। প্রমাণ করো জেড এর ওপর আর সমতুল্যতা সম্বন্ধ। আচ্ছা, আমি 7-এর অঙ্কটা করছি না, 8-এরটা করছি। 8-এরটা 7-এরটার মতোই, শুধু 8-এর 1 নম্বরেরটা দেখো এখানে একটা এক্সট্রা বলা আছে যে জোড় না বলে বলা হয়েছে এন দ্বারা বিভাজ্য। দেখো আমি যদি 8-এরটা করি এন দ্বারা বিভাজ্য দিয়ে, আর 7-এরটা তাহলে কী হবে, 2 দ্বারা বিভাজ্য। জোড় সংখ্যা মানে সেটা সবসময় 2 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এনের পরিবর্তে 2 ব্যবহার করেই আমি অঙ্কটা একই রকমভাবে করতে পারবো। তার মানে আমি 8-এর 1 নম্বরেরটা করছি, সমতুল্যতা সম্বন্ধ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলা হয়েছে এক্স কমা ওয়াই বিলংস টু আর ইমপ্লাইজ দ্যাট এক্স মাইনাস ওয়াই এন দ্বারা বিভাজ্য। ঠিক আছে, দেখো এক্স মাইনাস এক্স ইকুয়ালস টু 0। 0 সবসময় এন দ্বারা বিভাজ্য, 0 যে কোনো সংখ্যা দ্বারাই বিভাজ্য। ঠিক আছে, সুতরাং এক্স কমা এক্স, এটা অবশ্যই লেখো ফর অল এক্স বিলংস টু জেড। সুতরাং এক্স কমা এক্স বিলংস টু আর ফর অল এক্স বিলংস টু জেড। সুতরাং আর একটি সসম সম্বন্ধ। ঠিক আছে, আর একটি সসম সম্বন্ধ। নেক্সট আমরা কি দেখব, ধরি এক্স কমা ওয়াই বিলংস টু আর। সুতরাং আমরা কি বলতে পারি, এটা ইমপ্লাই করছে এক্স মাইনাস ওয়াই এন দ্বারা বিভাজ্য। তাহলে এন দ্বারা বিভাজ্য যদি হয়, এটা ইমপ্লাই করছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কে এন। এন দ্বারা বিভাজ্য মানে ভাগ করলে কি হবে, একটা ভাগফল আসবে, ভাগফলটা যদি কে হয় তাহলে এক্স মাইনাস ওয়াইকে আমি কে এন করে লিখতে পারি। এটা ইমপ্লাই করছে মাইনাস ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু কে এন, বা ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস কে এন, বা ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু ধরো এম এন, ব্র্যাকেটে লেখো এম ইকুয়ালস টু মাইনাস কে। ঠিক আছে, তাহলে আবার আমরা বলতে পারি, এখানে আরেকটা জিনিসও বলতে হবে যে কে বিলংস টু জেড, ব্র্যাকেটে লিখে দেবে কে বিলংস টু জেড। তাহলে দেখো ওয়াই মাইনাস এক্সটাও এন দ্বারা বিভাজ্য হচ্ছে। সুতরাং ওয়াই মাইনাস এক্স এন দ্বারা বিভাজ্য। সেটা যদি হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো ওয়াই কমা এক্স বিলংস টু আর। তাহলে আর প্রতিসম, আর প্রতিসম সম্বন্ধ। নেক্সট আমরা দেখব আর সংক্রমণ হচ্ছে কিনা। তাহলে আবার লিখব, মনে করি এক্স কমা ওয়াই আর ওয়াই কমা জেড বিলংস টু আর। সুতরাং এক্স মাইনাস ওয়াইকে আমি কে এন এবং ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু এম এন
কে এম বিলংস টু জেড, ঠিক আছে, কে এম বিলংস টু জেড। তাহলে এবার আমাকে একটা জিনিস বলো, যদি আমরা দুটোকে যোগ করে দিই এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড করি, তাহলে এটা কি হবে, কে এন প্লাস এম এন হবে। বা এই দুটোকে যোগ করলে কি হয়ে যাচ্ছে, এক্স মাইনাস জেড হয়ে যাচ্ছে না, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গিয়ে এক্স মাইনাস জেড ইকুয়ালস টু কে প্লাস এম ইন্টু এন। এবার কে যদি জেডে থাকে, এম যদি জেডে থাকে, তাহলে কে প্লাস এমটাও কিন্তু ইন্টিজার হবে, পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে, দুটো পূর্ণ সংখ্যার যোগফল সবসময় পূর্ণ সংখ্যা হয়, তাহলে কে প্লাস এমটাও পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা যদি হয়ে যায়, আমরা এখান থেকে বলতে পারি এক্স মাইনাস জেড এন দ্বারা বিভাজ্য। সুতরাং এক্স কমা জেড বিলংস টু আর, তাহলে আর সংক্রমণ সম্বন্ধ হয়ে গেল, আর সংক্রমণ সম্বন্ধ। তার মানে আমরা কি পেলাম, আমরা সসম পেলাম, প্রতিসম পেলাম, সংক্রমণ পেলাম। তাহলে বলতে পারবো সুতরাং আর একটি সমতুল্যতা সম্বন্ধ, ঠিক আছে, আর একটি সমতুল্যতা সম্বন্ধ। আচ্ছা নেক্সট 2 নম্বর কি বলছে, বলেছে মনে করো বহুভুজ সমূহের সেট এতে সংজ্ঞাত আর সম্বন্ধ হয় আর ইকুয়ালস টু p1 p2 যদি কিনা p1 এবং p2 এর সমসংখ্যক বাহু আছে। দেখাও যে একটি সমতুল্যতা আর একটি সমতুল্যতা সম্বন্ধ 3, 4, 5 বাহু বিশিষ্ট সমকোণী ত্রিভুজের সঙ্গে সম্বন্ধযুক্ত এ সেটের পদসমূহের সেট নির্ণয় করো। দেখো প্রথমেই কি বলা হয়েছে, আর এমন একটা সম্বন্ধ যেখানে কিনা p1 p2 তে যদি সমসংখ্যক বাহু থাকে তাহলে এটা একটা সম্বন্ধ। এবার এটা আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো দুটো বহুভুজে যদি সমান সংখ্যক বাহু থাকে, ধরো p1 এ 5টা বাহু আছে, p2 তে 5টা বাহু আছে, এবার দুটো যখন সেম বহুভুজ নিচ্ছি p1 এ 5টা বাহু আছে, p1 এ 5টা বাহু আছে, তার মানে নিজের সঙ্গে একটা সম্বন্ধের মধ্যে থাকছে, আর সম্বন্ধে, তাহলে সসম হচ্ছে। নেক্সট প্রতিসমের জন্য p1 আর p2 তে সমান সংখ্যক বাহু আছে, তাই উল্টে দিলেও তো সেম বলবো যে p2 এবং p1 এ সমান সংখ্যক বাহু আছে। সুতরাং p1 p2 যদি আর এর মধ্যে থাকে, p2 p1 ও আর এর মধ্যে থাকবে। আবার যদি আমরা বলি যে p1 p2 আর এ আছে, তাহলে p1 আর p2 তে সমান সংখ্যক বাহু আছে। আবার p2 এবং p3 আর এর মধ্যে আছে, তার মানে p2 তেও যতগুলো বাহু আছে, p3 তেও ততগুলোই বাহু আছে। সুতরাং p1 p2 p3 তিনটেতেই সমান সংখ্যক বাহু আছে, তাহলে p1 আর p3 ও আর এর মধ্যে থাকবে। তাহলে p1 p3 যদি আর এর মধ্যে থাকে, তাহলে পুরোটা হয়ে গেল তো সংক্রমণ সম্বন্ধ। তাহলে সসম, প্রতিসম এবং সংক্রমণ তিনটে একসঙ্গে হচ্ছে, সুতরাং সমতুল্যতা সম্বন্ধ। নেক্সট যেটা বলা আছে 3, 4, 5 বাহু বিশিষ্ট সমকোণী ত্রিভুজের সঙ্গে সম্বন্ধযুক্ত এ সেটের এর পদসমূহের সেট নির্ণয় করো। কিছুই না, একটা ত্রিভুজ বলেছে, তো ত্রিভুজ মানেই 3টে বাহু, তাহলে যে কোনো ত্রিভুজই আমাদের এই 3, 4, 5 বাহু বিশিষ্ট সমকোণী ত্রিভুজের সঙ্গে আর রিলেশনে থাকবে, কারণ এখানে বলা হয়েছে বাহু সংখ্যা সমান হলেই রিলেশনটা হবে। তাহলে সম্পূর্ণ যে ত্রিভুজের সেটটা সেটাই হবে 3, 4, 5 বাহু বিশিষ্ট সমকোণী ত্রিভুজের সঙ্গে সম্বন্ধযুক্ত পদসমূহের সেট, সকল ত্রিভুজের সেট। আচ্ছা নেক্সট আমাদের 9 অঙ্ক কি বলেছে, কোন সমতলে 0 মূল বিন্দু এবং PQ ওই সমতলে অন্য দুটি বিন্দু PQ এর মধ্যে S সম্বন্ধ এমনভাবে সংজ্ঞাত করা হলো যাতে OP = OQ হয়, অর্থাৎ O থেকে P এবং Q বিন্দুর ডিস্টেন্স সেম। দেখাও যে S সম্বন্ধ একটি সমতুল্যতা সম্বন্ধ। এটা নিজেরা চেক করবে। আচ্ছা 9 থেকে 16 পর্যন্ত পুরো অঙ্কটাই আমি হোমওয়ার্ক হিসাবে দিলাম, ঠিক আছে, নিজেদের একটু ভাবার জন্য। এতক্ষণ অবধি 8 পর্যন্ত অনেকগুলো অঙ্ক আমরা একসঙ্গে ভাবলাম, একসঙ্গে করলাম,
কিন্তু এবার তোমরা নিজেরা একটু ভাবো, তাহলে নিজেরাও বুঝতে পারবে যে কত দূর তোমরা ডেফিনিশনগুলো বুঝতে পেরেছো, ঠিক আছে, অ্যাপ্লাই করতে পারছো কি না। কারণ আমি প্রতিটা অঙ্ক যদি বুঝিয়ে দিই তাহলে কিন্তু আর এই বোঝাটা হবে না, নিজেদের বোঝাটা কমপ্লিট হবে না। সুতরাং আমি এই অঙ্কগুলো একেবারেই ডিসকাস করছি না 9 থেকে 16 পর্যন্ত। নিজেরা ভাবো, নিজেরা করো, কোথাও আটকালে আমাকে অবশ্যই জানাবে।